প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে সঙ্গে আছি আমি এস এম আকাশ। আমরা করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে করোনা পরিস্থিতি দিন দিন আবারও খারাপের দিকে যাচ্ছে। আমরা রাজশাহী বা নাটোর এই এলাকা দিয়ে আমরা প্রথমে করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু করে এখন পুরো রাজশাহী জেলায় এখন হটস্পট, এবং সাথে সাথে দেখা যাচ্ছে যে সীমান্তে যে 7-8টা জেলা সবগুলোতেই এখন করোনার প্রকোপ অনেক বেশি। খুলনাতেও এখন অনেক বেশি খারাপ হতে শুরু করেছে এবং ধীরে ধীরে ঢাকার দিকে এসে ঢাকাতেও এখন করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। তার মানে কি আমরা করোনার আরেকটি বড় ঢেউয়ের মধ্যে পড়ে গেলাম? দ্বিতীয় ঢেউ কি নাকি তৃতীয় ঢেউ? তাহলে আমাদের সামনের এই বিপদটা আমরা কিভাবে মোকাবেলা করব? আমরা কয়েকদিন ধরে মানে আমরা শুরু থেকেই এই করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করে আসছি। বিশেষজ্ঞরা আগের থেকেই বিভিন্ন পরামর্শ দিয়ে আসছিলেন। বিশেষ করে ভারতীয় ভেরিয়েন্ট যখন ভারতে অবস্থা খারাপ হয়ে গেল তখন কিন্তু বাংলাদেশ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ঠিকই, কিন্তু সেটা সময় মতো কতটা নিয়েছে সেটা নিয়ে প্রশ্ন আছে। আলটিমেটলি আমরা যখন যা দেখছি যে করোনা পরিস্থিতি আমরা সেইভাবে কন্টেইন করতে পারিনি, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে এবং এখন কি করণীয়, আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছে প্রফেসর ডক্টর এস এম আব্দুর রহমান, ডিন ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও পেয়েছি ডক্টর তৌফিক জোয়াদ্দার, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাই। প্রফেসর ডক্টর এস এম আব্দুর রহমান, জি, পরিস্থিতি তো বেশ খারাপ, আপনি নিশ্চয়ই জানেন। কতটা খারাপ হতে পারে তার একটা হয়তো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো আমার কথা হলো যে এই যে ব্যবস্থা, ভারতীয় ভ্যারিয়েন্ট যখন ভারতে দেখা দিল তখন কিন্তু সতর্ক করা হয়েছিল, সরকার লকডাউনও দিয়েছে বা বিধিনিষেধ প্রয়োগও করেছে, কিন্তু তারপরেও কিন্তু করোনা পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। মানে কেন? আমাদের ব্যবস্থার মধ্যে কোনো গলদ ছিল নাকি কোথায়? আপনার কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে করোনা পরিস্থিতি, বিশেষ করে আমাদের সীমান্ত এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে করোনা পরিস্থিতির ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে আমরা করোনার প্রকোপ দেখতে পাচ্ছি। প্রথম দিকে যখন করোনা আমাদের দেশে আসে তখন কিন্তু এই অঞ্চলগুলোতে খুব একটা করোনার ছোঁয়া লাগেনি। তখন মনে হচ্ছিল যে করোনা শুধু, কেউ কেউ বলেছেন যে করোনা বড় লোকদেরই হয়, গরিবদের। এখন আমরা শুনছি যে গ্রাম্য অঞ্চলে করোনা চলে গেছে। তারা বিশ্বাসই করতো না তাদেরকে করোনা আক্রান্ত হবে এবং করোনায় মৃত্যুবরণ করবে। গতকাল যেমন খুলনাতে 24 জন মারা গেছে, খুলনা বিভাগে 24 জন। এরকম রাজশাহীতে বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে 13, 14, 15 জন করে রাজশাহী মেডিকেলে মারা যাচ্ছে। এবং সেখানে এখন হটস্পট, আপনি যেটা বললেন, হটস্পট হিসেবে দেখা দিচ্ছে এবং ক্রমান্বয়ে সেটা আস্তে আস্তে আবার ঢাকার দিকে আসছে। কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছি যে ঢাকাতে করোনার যে প্রকোপ বেড়ে গিয়েছিল তাতে কিন্তু আমাদের হসপিটালের যে ধারণ ক্ষমতা একদম সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল। আর একটু বেশি হলেই হয়তো আরও বড় ধরনের মানে সমস্যা আমাদের হতো, বেশি মৃত্যুর আমরা দেখতে পারতাম, যদিও 100-র বেশি মৃত্যু বেশ দীর্ঘদিন ধরে ছিল। তো আমরা এখন যে ভারতীয় ভেরিয়েন্ট, আপনি বললেন যে ভারতীয় ভেরিয়েন্ট সীমান্ত এলাকা দিয়ে যেটা ঢুকেছে, আমাদের সরকার কিন্তু সমস্ত সীমান্ত এলাকা বন্ধ করে দিয়েছে। আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু 4 পাশ দিয়ে 3 সাইড দিয়ে ভারত ঘিরে আছে এবং ভারত একটি বড় দেশ এবং সেখান থেকে বিভিন্ন ভাবে কিন্তু লোকজন অলরেডি সেখানে আসা যাওয়া করছে। ইভেন বাংলাদেশ থেকে যে ভারতে বাজার করা, ভারত থেকে এসে বাংলাদেশে, এইটা কিন্তু সরকারি যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলের বাইরেও কিন্তু প্রতিনিয়ত মানুষ আসা যাওয়া করছে। তাছাড়া ভারতে যারা চিকিৎসায় গিয়েছিল সীমান্ত বন্ধ রাখা সত্ত্বেও কিন্তু তাদেরকে সরকার গ্রহণ করেছে এবং তাদেরকে আমি যতটুকু শুনেছি যে যেমন বেনাপোল সীমান্তে সেখানে কিন্তু তাদেরকে সবাইকে 14 দিন কোয়ারেন্টাইনে রেখেছে এবং যারাই এসেছে তাদেরকে। আমাদের এক পরিচিত একজনের চিকিৎসার জন্য গিয়েছিল, যার পরে তার ওয়াইফ সেখানে মৃত্যুবরণ করে এবং সে যখন ফিরে আসে তাকেও কিন্তু 14 দিন পালন করতে হয়েছে এবং সেটা কঠোরভাবেই কিন্তু সরকার করেছে। আবার কেউ পালিয়ে গিয়েছে, তাদেরকে আবার ধরেছে, কিন্তু অনেকে আবার ফাঁক ফোকর গলিয়ে চলেও গিয়েছে। আপনি ঠিকই বলেছেন। যেমন যশোর হসপিটালে আমি শুনেছি যে সেখানে তাদেরকে রাখা হয়, সেই হসপিটাল বা একটা হোটেল থেকে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায়, এরকম ঘটনাও ঘটেছে। তো আমাদের জনগণের এই নিয়ম কানুন, এই যে কোয়ারেন্টাইন যেটা বলি বা আইসোলেশনে থাকার, এই বিষয়গুলো সঠিকভাবে না মানার কারণে এবং আমাদের প্রশাসন হয়তো চেষ্টা করেছে কিন্তু সেখানে হয়তো
ফাঁকফোকর দিয়ে বা প্রশাসনেরকে বুঝিয়ে টুজিয়ে বা যেভাবেই হোক তাদেরকে কোনোভাবে টাকা পয়সা দিয়ে হোক বা যে কোনোভাবে হোক লোকজন কিন্তু সেখান থেকে পালিয়ে এসেছে। তাতে করে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সঠিকভাবে যেভাবে আসলে তাদেরকে রাখা উচিত ছিল এবং এটা যাতে বিস্তার না লাভ করে সেভাবে কিন্তু কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই যে আমরা কিন্তু আমাদের এখানে সরকার আমি মনে করি যে চেষ্টা করেছে, এখানে প্রশাসন আর একটু কঠোর হওয়া দরকার ছিল। এই বিষয়ে আমরা বরাবরই দেখতে পাচ্ছি যে আমাদের লকডাউন হোক যাই হোক প্রশাসন কঠোরভাবে হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জে সেখানে আমরা দেখেছি যে ট্রাক ড্রাইভাররা ইন্ডিয়া থেকে এসে তারা বিভিন্ন জায়গায় চলাফেরা করেছে, তার মাধ্যমে সেখানে সংক্রমণ বেড়েছে। তো বিভিন্নভাবে কিন্তু সংক্রমণটা ছড়িয়েছে এবং এটাকে করা মানে রোধ করা যায়নি। জি, মানে প্রশাসন আরেকটু শক্ত হওয়া দরকার ছিল বা কঠোর হওয়া দরকার ছিল, এটা বারবার অনেকেই বলেছে, কিন্তু আসলে সেটা শেষ পর্যন্ত হয়ে উঠছে না। কিন্তু এমন একটা আপনার ভালো বলতে পারবেন যে এমন একটা ভাইরাস একজন যদি এটা না মানে তাহলেই তো এটা সর্বনাশটা হয়ে গেল। তার মানে এটা কত বড় মানে একটা বিষয়, মানে কোনোভাবেই কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। কিন্তু লকডাউন আমরা দিচ্ছি। আপনার কাছে প্রশ্ন, আমরা এই করোনা এই অনুষ্ঠানে অনেক অতিথি বা অনেক বিশেষজ্ঞ এসে বলেছেন যে যখনকার লকডাউন তখন আসলে হয়নি, সময়ের কাজ সময় হয়নি। মানে ওই যে বলে না যে সময় 1 ফোর অসময়ে 10 ফোর, এখন 10 ফোরের জায়গায় 20 ফোর দিয়েও কিন্তু কাজ হচ্ছে না। এই যে বিশেষজ্ঞদের পরামর্শ সময় মতো না শোনা, সেটা একটা দিক। আরেকটা আছে শুনলেও সেটা ঠিকভাবে কার্যকর না করা। কি বলবেন? না, আমি একদম একমত, সম্পূর্ণভাবে একমত। এবং আসলে আপনি যে কথাটা বললেন যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, ঠিক বিষয়টি সেরকমই হয়েছে আমাদের। আপনি যদি গত বছরের লকডাউনের কথাও চিন্তা করেন, যে সময় আমাদের ঈদের পরে যখন আমরা আশঙ্কা করছি সবচেয়ে বেশি আমাদের সংক্রমণ বাড়বে, সেই সময় লকডাউন তুলে দেওয়া হলো। দেখেন, অসময়ে কিন্তু সেটা তুলে দেওয়া হলো। সেটা তখন হয়তো কিছুদিন কন্টিনিউ করা যেত। আচ্ছা, সেটা গেল। তারপরে এই বছর আমরা যখন দেখলাম যে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা কিন্তু একটা আশঙ্কা করছিলাম পার্শ্ববর্তী দেশগুলোর ট্রেন্ড দেখে যে আমাদের দেশেও কিন্তু সংক্রমণের ঊর্ধ্বগতি হতে পারে। কিন্তু আমরা সেই এপ্রিলের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করলাম এক ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করার ব্যাপারে। তার মানে আমরা প্রায় 2-3 মাস কিন্তু ওখানে কালক্ষেপণ করেছি। তারপরে দেওয়ার কথা যেটা হচ্ছিল যে সীমান্ত বন্ধ করার কথা যেটা বলা হচ্ছিল আমাদের আরেকজন অতিথি যিনি বলছিলেন, ডক্টর আব্দুর রহমান, যে দেওয়া হয়েছে এবং প্রচুর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কিন্তু সেটাও কিন্তু দেরিতে করা হয়েছে। আমরা যখন ডেল্টা ভ্যারিয়েন্ট তখনও কিন্তু সরাসরিভাবে শনাক্ত হয়নি, কিন্তু আমরা কার্ভগুলো দেখে আমরা যখনই দেখি যে একটা কার্ভ, অর্থাৎ এপিডেমিক কার্ভ যেটাকে বলে, সেটা যখন একটু ব্যতিক্রমী আচরণ করে, তখনই কিন্তু আমরা সন্দেহ করি যে এখানে কি নতুন কিছু আসছে। কারণ মানুষের আচরণ কিন্তু একই রকম থাকে, কিন্তু তারপর কার্ভটা যখন ডিফারেন্ট হয় তখন আমরা মনে করি যে হয়তো এখানে নতুন কোনো ভ্যারিয়েন্ট এসেছে, যেই ভ্যারিয়েন্টের কারণে কার্ভের চরিত্রটা আমরা ভিন্ন রকম দেখতে পাচ্ছি। সেই রকম ভিন্ন চরিত্র যখন আমরা ভারতে দেখতে পাচ্ছি, তখন থেকে আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনস্বাস্থ্য বিশারদ যারা আছেন তারা বলার চেষ্টা করেছে ইমিডিয়েটলি ভারতের সীমান্ত বন্ধ করা হোক। কিন্তু তারপরেও প্রায় 2-3 মাস পর্যন্ত, 2 মাস পর্যন্ত আমাদের সীমান্ত কিন্তু সম্পূর্ণভাবে ওপেন ছিল। এবং পরবর্তীকালে যখন সেটা ক্লোজ করা হলো, সেখানেও কিন্তু যথেষ্ট ফাঁকফোকর ছিল, যেটার কথা কিন্তু আলোচনায় এসেছে যে যেমন ট্রাক ড্রাইভাররা মানতে চাননি, আবার কোয়ারেন্টাইন আমরা করেছি, সেই কোয়ারেন্টাইন ভেদ করে অনেকে বের হয়ে চলে গিয়েছে, এই ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ অসময় হয়েছে। এবং ফাইনালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এপ্রিলের 5 তারিখে যখন লকডাউন দেওয়া হলো, তখন কিন্তু মজার ব্যাপার, আমরা জনস্বাস্থ্য বিশারদ যারা ছিলাম আমরা কিন্তু বলেছি যে না, ঢালাওভাবে লকডাউন দিয়ে লাভ নেই। আপনি বরং একটা জিনোম সার্ভেলেন্স করেন, জিনোম সার্ভেলেন্স করে দেখার চেষ্টা করেন যে বিশেষ কোনো ভ্যারিয়েন্টের কারণে আমাদের, আপনার মনে আছে যে ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু আমাদের দেশে হঠাৎ করে বাড়লো, তারপর আবার একটু কমলো, এখন আবার বাড়ছে। তো সেই সময় আমরা বলেছিলাম যে কেন হঠাৎ করে ফেব্রুয়ারি মার্চের দিকে বাড়লো, সেটা আগে বের করতে হলে আপনাকে জিনোম সার্ভেলেন্স করতে হবে, অর্থাৎ কোনো বিশেষ ভ্যারিয়েন্টের কারণে হচ্ছে কিনা সেটা বুঝতে হবে, এবং কোন এলাকায় সেই ভ্যারিয়েন্টটা আছে সেই এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে আপনি লকডাউন দেন, কঠোর লকডাউন। এখন যেটা হয় যে বজ্ররাটনি ফসকা গেরো, আপনি যখন সারা দেশে লকডাউন দিবেন তখন কিন্তু কোনো জায়গায় খুব ভালো মতো দেওয়া যায় না, কারণ আপনার এটার জন্য রিসোর্স লাগে, হিউম্যান রিসোর্স লাগে, ফাইন্যান্সিয়াল রিসোর্স লাগে, মানুষের জীবন জীবিকার উপরে একটা চাপ পড়ে, রাষ্ট্রের কোষাগারের উপরে চাপ পড়ে, আপনি সারা দেশে এটা দিয়ে সামাল দিতে পারবেন না। বরং আপনি দেখেন কোন এলাকায় বিশেষ ভ্যারিয়েন্টের কারণে ছড়াচ্ছে, সেই জায়গাগুলোকে আপনি কর্ডন করে ফেলেন, সেখানে আপনি লকডাউন দেন। কিন্তু সেটা না করে আমরা সারা দেশে লকডাউন দিলাম। 2 মাস পরে গিয়ে আমরা বললাম যে না, রাজশাহীতে একদম বিশেষ লকডাউন দেওয়া হোক, খুলনায় একদম মানে জোরদার লকডাউন, কি আমি নামগুলোও ঠিক মতো জানি না, নানা রকম নামকরণ আমরা কিন্তু করেছি, লকডাউনের মধ্যেও কিন্তু আমরা ভ্যারিয়েশন এনেছি।
তাহলে বোঝা যাচ্ছে যে যখন আমার যেই জায়গায় এমফেসিসটা দেওয়া দরকার সেখানে না দিয়ে আমি ঢালাওভাবে বলে দিলাম লকডাউন, কিন্তু না পারলাম সেই লকডাউনটা প্রপারলি করতে। সেই সময় অর্থাৎ এপ্রিলের 5-6 তারিখের দিকে যদি আমরা রাজশাহী এবং খুলনা, যেসব এলাকায় আমাদের সীমান্তবর্তী জেলাগুলো বেশি, সেখানে যদি আমরা বিশেষ লকডাউন দিতে পারতাম, ঢাকাকে বরং একটু রিল্যাক্স রাখতাম। অবশ্যই বলছি না যে ঢালাও খোলা থাকবে, কিন্তু এখানে কিন্তু আপনার ওই সর্বাত্মক লকডাউনের দরকার ছিল না। লকডাউন দরকার ছিল সর্বাত্মক খুলনা এবং রাজশাহী এলাকায়, যশোরের যে রুটগুলো দিয়ে মানুষ ঢোকে, সেটা যদি করা যেত তাহলে কিন্তু আপনি হয়তো এই ভ্যারিয়েন্টের এই বিস্তারটি তুলনামূলকভাবে কম দেখতে পেতেন। প্রফেসর আব্দুর রহমান, যে কথাগুলো ডক্টর তৌফিক জোয়াদ্দার বলছিলেন যে আমরা আসলে কিভাবে প্রশ্নটা করব আপনার, এমন তো না যে এই যেমন প্রথম দিকের কথা যদি মনে করেন, একদম প্রথম যখন পৃথিবীতে এই উহান থেকে যখন আস্তে আস্তে ছড়ানো শুরু করলো, তখন তো আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। অন্যান্য দেশে যখন গিয়েছে তখন কিন্তু বাংলাদেশ অভিজ্ঞতা নেই। যখন বাংলাদেশ আসলো তখন তো অনভিজ্ঞ একটা দেশ, কীভাবে কোথায় পৃথিবী কীভাবে মোকাবেলা করবে কোনো কিছু নাই। কিন্তু এই যে যখন দ্বিতীয় ঢেউ আসে তখন তো আমাদের 1 বছর অভিজ্ঞতা হয়ে গেছে। লকডাউন থেকে আরম্ভ করে হাসপাতাল ম্যানেজমেন্ট বলেন, যাবতীয় অভিজ্ঞতা হয়ে গেছে। তারপরেও যখন কোনো বিশেষজ্ঞরা যে পরামর্শ দিচ্ছে, বিশেষ করে যখন ভারতীয় ভ্যারিয়েন্ট আসলো, এলাকাভিত্তিক লকডাউন দেওয়ার কথা, তখন কিন্তু সারা দেশে দিয়ে এটা এমন একটা সিচুয়েশন তৈরি হলো যে সেটা আসলে কোথাও কোনো ঠিকমতো কাজ করলো না। বিশেষ করে জিনোম সার্ভেলেন্সের কথা বারবার বলা হয়, কিন্তু বাংলাদেশে এইটা মানে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না কেন, আপনার কি মনে হয়? আচ্ছা, প্রথমত হচ্ছে লকডাউনের বিষয়টা প্রথম যখন উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হওয়ার পরে বাংলাদেশে মার্চের 8 তারিখে যখন প্রথম শনাক্ত হয়, তখন কিন্তু ওই সময় কিন্তু করোনা ভাইরাস কিন্তু এত ব্যাপক আকারে পৃথিবীতেই হয়নি। শুধু ইতালিতে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রচুর মৃত্যু, 700, 800, 600 করে মৃত্যু। এরপর পরবর্তীতে ইউএসএতে কিছু মৃত্যু দেখতে পেলাম, কিন্তু সারা বিশ্বব্যাপী অতটা বেশি করোনা ভাইরাসের আক্রমণ বা অত বেশি ধ্বংসাত্মক লীলা কিন্তু আমরা দেখিনি এখন, যেটা আমরা এই সাম্প্রতিক সময় দেখছি। তো ওই সময় কিন্তু জনগণের ভিতরে তারপরেও একটা ভয় ছিল, ভীষণ ভয়, যেটা তৌফিক জোয়াদ্দার সাহেব বললেন যে লকডাউন কিন্তু তখন যেভাবে হয়েছিল রাস্তাঘাটে কোনো লোকজনই ছিল না, মানে খুবই ভয় ভীতি নিয়ে। এবং আমরাও ইভেন ঘরের বাইরে যেতেও কিন্তু বেশ আমাদেরকে চিন্তা করতে, ভয় পেতে হতো যে ঘরের বাইরে গেলেই মনে হয় আমরা আক্রান্ত হব। তখন একটা ধারণা ছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে করোনা ভাইরাস বাতাসে ভেসে বেড়ায় না, এটা পড়ে থাকে, সুতরাং আমরা ভেবেছি যে হয়তো ঘরের ভিতরে মাস্ক পরে না থাকলে কোনো সমস্যা হবে না, এটা তো নিচেই পড়ে আছে। হাত ধোয়া থেকে বা কিছু কিছু প্র্যাকটিস আছে, সেগুলো আমরা করতাম যে জনগণ থেকে দূরে থাকা বা সেভাবে। কিন্তু তখন কিন্তু জনগণের ভিতরে একটা ভীতি ছিল এবং জনগণ কিন্তু সেটা অনেকটাই মানত বা আমরা দেখেছি সেটা। এবং তখন কিন্তু প্রশাসন বেশ কঠোরভাবে কিন্তু কিছু কিছু পদক্ষেপ নিয়েছে আর কি। কিন্তু পরবর্তীতে বাংলাদেশে যখন করোনা ভাইরাসের বিস্তারটা ঘটার পরে বাংলাদেশের যে এক্সপেকটেশন ছিল, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নিয়ে যে ধরনের তথ্য দিয়েছিল, সেটা কিন্তু করোনা ভাইরাস আসার পরে আমরা বলবো না আমরা ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পেরেছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা তখন ফুটে উঠেছে। এখানে স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য অব্যবস্থাপনা যেটা, সেটা কিন্তু আমরা দারুণভাবে লক্ষ্য করেছি। যদিও করোনা কিন্তু আমাদের দেশে ব্যাপক আকারে হানা দেয় নাই। এখন কেন হানা দেয় নাই এ বিষয়ে কিন্তু অনেক ধরনের তথ্য আছে। এটা হতে পারে যে আমাদের উপর হয়তো আমাদের মানে খোদা তাআলার হয়তো অন্য ধরনের কৃপা ছিল যে কারণে হয়নি, বা আমাদের ইমিউনিটি বেশি, অনেক ধরনের কিন্তু আমাদের এসেছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু যে কোনোভাবে হোক আমরা কিন্তু করোনা থেকে খুব স্বল্প সংখ্যক মৃত্যু এবং স্বল্প সংখ্যক শনাক্ত বা সংক্রমণ হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু আমাদের দেশে থেমে আসে এবং এক পর্যায়ে 5%-এর নিচে চলে আসে। পরবর্তীতে দ্বিতীয় ঢেউ যখন শুরু হয় তখন 1 সপ্তাহের ভিতর, মেয়ের শেষ দিক থেকে 1 সপ্তাহের ভিতর কিন্তু হুড় করে বাড়তে থাকে এবং বেশ কিছু মৃত্যু আমরা দেখতে পারি। তখন কিন্তু একটু ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। তখন সরকার বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করে এবং সেই বিধিনিষেধ কিন্তু আমরা সঠিকভাবে পালন করতে দেখিনি আর কি। এখানে আমার কাছে মনে হয়েছে আগের যেরকম লকডাউন যেভাবে পালিত হয়েছিল, এই দ্বিতীয় পর্যায়ে আমরা এসে এবং বিশ্বব্যাপী, সারা বিশ্বব্যাপী ইউএসএ, ব্রাজিল বিভিন্ন জায়গায় যে ধরনের করোনার মানে ভয়াবহ অবস্থা আমরা দেখেছি, তারপরে কিন্তু জনগণের ভিতরে আমরা সেই শিক্ষাটা হয়েছে আমার কাছে মনে হয়নি। সেটার একটা কারণ হতে পারে যে বাংলাদেশে যখন করোনা প্রথমে এসেছে তখন যেহেতু এর ভয়াবহ দিকটা বাংলাদেশিদের সামনে প্রকাশ পায়নি, তারা মনে করেছে যে বাংলাদেশে এটা কিছু হবে না, এটা একটা বিষয়। দ্বিতীয়ত আর একটা হতে পারে যে এটা দীর্ঘদিন করোনা থাকার কারণে মানুষের বাদ একদম হয়ে গেছে যে না এভাবে আর কতদিন চলবে, এভাবে চলতে পারে না, মানুষের অবহেলার একটা জায়গায় যে দাঁড়িয়েছে, এই কারণে হয়তো এটা হয়েছে।
আর তৃতীয়ত সরকারও জীবন ও জীবিকাকে সমন্বয় করার জন্য আসলে আলটিমেটলি ওইভাবে কঠোর মনোভাব আসলে দেখাতে পারেনি বা নেয়নি, সেই পরিস্থিতি নেয়নি। এটা হচ্ছে একটি বিষয়। আর আপনি জেনোম সিকুয়েন্স সম্পর্কে যেটা বললেন, জেনোম সিকুয়েন্স বাংলাদেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান করে থাকে। আমাদের বিসিএসআর থেকে অনেকগুলো জেনোম সিকুয়েন্স করা হয়েছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও করা হয়েছে, আইইডিসিআরও করছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা করেছে, চিটাগাং ভেটেরিনারি ইউনিভার্সিটি তারা কিন্তু জেনোম সিকুয়েন্স করেছে, অনেকগুলো জেনোম সিকুয়েন্স প্রথম দিকে করেছে। তবে আমার কাছে মনে হয়েছে যে এই ইন্ডিয়ান ভেরিয়েন্ট যখন বাংলাদেশে এসেছে তখন কিন্তু জেনোম সিকুয়েন্স যে গতিতে করা উচিত ছিল, আমি বিসিএসআর থেকে কিন্তু জেনোম সিকুয়েন্স এই সময় তাদের পার্টিসিপেট করা দেখিনি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা করে দেখিয়েছে যে জেনোম সিকুয়েন্স এটা হচ্ছে, আইডিসিআর থেকে কিছু করেছে, কিন্তু সবাই মিলে যে জেনোম সিকুয়েন্স করা দরকার ছিল এবং তাৎক্ষণিকভাবে যে আসছে কিনা, যদিও পরবর্তীতে অনেকগুলো হয়েছে, কিন্তু একেবারে প্রথম দিকে আরো বেশি হওয়া উচিত ছিল মনে করি। মানে সেটা কিন্তু একটা আপনার সায়েন্টিফিক একটা ডেটা তো লাগবেই, রাইট? তো সেটা না হলে তো আপনি ব্যবস্থা নিতে পারবেন না। যেমন আপনার এই যে তৌফিক জোয়ারদার যেটা বলছেন, যখন একটা কার্ভের পরিবর্তন হয় তখন যেহেতু আমাদের সায়েন্টিফিক ডেটা নাই, অন্য দেশের অভিজ্ঞতা থেকে, যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারত, তা আমরা তখন যদি ডেটার উপর নির্ভর করি, আমরা প্রথম কথা ডেটার খোঁজ খবর নিচ্ছি না বা তৈরি করছি না, তাহলে আমাদের আচরণগুলো দেখে তো ব্যবস্থা নিতে হবে। তো এখন তো আমাদের কি হয়েছে, আমাদের সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে। আপনার কাছে আসবো, দেখি আমি একটু ডক্টর তৌফিক জোয়ারদার, শুরু থেকেই যে পয়েন্টগুলো আমরা আলোচনা করি সেটা হলো যে লকডাউন বা বিধিনিষেধ যেটাই হোক, সেটা আমরা বারবার দেখে আসছি যে আমলা নির্ভর একটা সিদ্ধান্ত দেয়া হয় এবং এটা কার্যকর করার ক্ষেত্রে আমলাদেরকে আমলা নির্ভর এটা এই বিধিনিষেধ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমলারা নিচ্ছে, কার্যকর করার ক্ষেত্রে আমলাদের। এখানে জনগণ এবং জনপ্রতিনিধিদের ইনভলভমেন্ট খুব বেশি দেখা যায় না। জি, না, এটা আপনি ঠিকই বলেছেন। এটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবং সিদ্ধান্ত বাস্তবায়ন দুটো ক্ষেত্রেই আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সহ যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ যারা আছেন, যোগাযোগ বিশেষজ্ঞ হতে পারে, ইভেন সোশ্যাল সায়েন্টিস্ট হতে পারে, আপনি মানুষের সাথে কথা বলার সময় কোন ল্যাঙ্গুয়েজে কথা বললে সে বুঝবে, এটার কিন্তু একটা বিজ্ঞান আছে। তো সেই মানুষগুলোকে যদি আমরা এঙ্গেজ না করি, টেকনিক্যাল লিডারশিপে যদি তাদেরকে না নিয়ে আসি, তাহলে আমরা বারবার ভুল করতে থাকবো। এবং এরকম ভুলের উদাহরণ, আমাদের অসংখ্য ভুলের উদাহরণ আছে। আমরা যেমন ঈদের আগে বারবার আমাদের সিদ্ধান্ত এসছে যে আপনারা ঈদগাতে নামাজ পড়বেন না, মসজিদে নামাজ পড়বেন, অথচ মসজিদে কিন্তু ট্রান্সমিশন বেশি হয় কারণ ওটা বদ্ধ জায়গা, বড় ঈদগাতে কম হয় কারণ ওটা খোলা জায়গা, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে সিদ্ধান্তগুলো এমন জায়গা থেকে আসছে যারা এর বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল না। ওনারা হয়তো ভালো উদ্দেশ্যেই বলছেন যে হয়তো ইয়েতে যেতে অনেক বেশি দূরত্ব রেখে যেতে হবে, মানে অনেক দূর যাতায়াত করতে হবে, ছড়ানোর সম্ভাবনা বেশি থাকবে, কিন্তু এখানে যে অন্যদিকে ট্রান্সমিশন ডাইনামিক্সের একটা ব্যাপার আছে সেটা হয়তো তারা জানেন না। তাহলে এখান থেকে খুব সুন্দরভাবে, মানে স্পষ্টভাবে বোঝা যায় যে এই সিদ্ধান্তগুলো যারা দিবেন তারা মানে একটা টেকনিক্যাল লিডারশিপের আন্ডারে এই সিদ্ধান্তগুলো দিতে হবে। আবার যখন লকডাউন দেওয়া হলো এপ্রিল মাস থেকে, তখন একটা বলা হলো যে প্রত্যেকটা জেলায় যে অ্যাডমিনিস্ট্রেশনের যারা মানুষ আছেন তাদের নেতৃত্বে এটা বাস্তবায়ন করা হবে। তো এখানেও দেখেন বাস্তবায়নের ক্ষেত্রেও আমাদের বরং বলা উচিত ছিল যে 64 জেলায় 64 জন স্পেসিফাই করে দেওয়া উচিত ছিল যে পাবলিক হেলথ বিশেষজ্ঞ যারা আছেন সরকারের অথবা সরকারের বাইরে, তাদের টেকনিক্যাল লিডারশিপে এটা করা উচিত। কারণ আপনি জানেন না যে কোথাও যদি কনসেন্ট্রেটেড এপিডেমিক হয়, অর্থাৎ কোনো একটা বিশেষ এলাকায় হঠাৎ করে একটা এপিডেমিক হলো, হ্যাঁ, একটা সংক্রামক ব্যাধি হঠাৎ করে ছড়িয়ে পড়লো, সেটাকে আপনি কিভাবে ট্যাকেল দিবেন? ওখানে আপনি কন্ট্যাক্ট ট্রেসিং করতে হবে বা অ্যাক্টিভ সার্ভেলেন্স করতে হবে। এই বিষয়গুলো কিন্তু একজন আমলা, উনি যতই জ্ঞানী ব্যক্তি হন, যতই ওনার আগ্রহ থাকুক বা মন মানসিকতা ভালো থাকুক, উনি কিন্তু সেটা জানবেন না টেকনিক্যাল কারণে। ওইটা জানবেন একজন যিনি এপিডেমিওলজিস্ট বা রোগতত্ত্ববিদ যারা আছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, তারা জানবেন। তো কোন সময় কি করতে হবে সেই জিনিসটা জানার জন্য হলেও আপনার টেকনিক্যাল লিডারশিপে অবশ্যই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের রাখতে হবে। আর কমিউনিকেশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই কমিউনিকেশনটাকে মানে অনেক দেরিতে আমরা আসলে অ্যাড্রেস করছি। এটা একটা স্ট্র্যাটেজি থাকতে হবে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী সারা দেশে এটাকে কমিউনিকেট করতে হবে, না হলে মানুষ আসলে আপনি যাই বলেন সেটা সে মানবে না। আসলে কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি প্রফেসর আব্দুর রহমান, এখন তো ধরেন এই যে কমিউনিকেশনের যে প্রসঙ্গে যদি আসি, জনগণের সাথে যদি জনগণের ভাষায় কথা বলা না যায়, এবং যদি যেমন আজকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে সামনে ঈদে বাড়ি যাবেন না, মানে এরকম একটা আহ্বান জানিয়েছে, এই আহ্বান কি জনগণ শুনবে? তাহলে শোনাতে হলে কোন ধরনের স্ট্র্যাটেজি দরকার
সেই স্ট্র্যাটেজি কি আমাদের আছে, এবং না থাকলে কেন থাকে না? এবং প্রত্যেকবার আমরা ঈদের সময় আমরা যে হাই হাই অবস্থা দেখি এবং খুবই লেজগবরের অবস্থা আমরা দেখি, এবারও তো সামনে কয়েকদিন পর ঈদ। জি, আপনি ঠিকই বলেছেন। আসলে আমরা আমাদের প্রশাসন যেভাবে দিক নির্দেশনা দেয়, সেটা জনগণকে সম্পৃক্ত করার জন্য যে ধরনের তৎপরতা দরকার, আমরা সেগুলোর কিন্তু অভাব দেখতে পাচ্ছি। শুধু নির্দেশনা দিয়ে বসে থাকলেই হবে না। এই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য, জনগণকে সম্পৃক্ত করার জন্য আমাদের যারা প্রশাসনের যারা আছেন, পাশাপাশি যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যারা আছে, বা বিভিন্ন এলাকা ভিত্তিক চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে বিভিন্ন লোকজন যারা আছেন, তাদেরকে সম্পৃক্ত করে যদি একটা রোডম্যাপ করা যায়, সুন্দরভাবে করা যায়, এটা বাস্তবায়ন করার জন্য, সেটা কিন্তু করা উচিত ছিল। সেটা কিন্তু আমরা প্রথম থেকে দেখতে পাইনি। আপনি বিশেষ করে ঈদের প্রসঙ্গটি তুললেন। আমরা গত ঈদে যেভাবে জনগণ বাড়িতে গিয়েছে, আমরা ফেরিতে দেখেছি যে মানে কি একটা অবস্থা, যেখানে আমাদের সেকেন্ড ওয়েভ করছে, তারপরে ইন্ডিয়ান ভেরিয়েন্টের আমরা ভয় পাচ্ছি পাশের থেকে চলে আসে কিনা। সেই পরিস্থিতিতে যেভাবে জনগণকে বাড়ি যেতে হয়েছে, এবং সেটা সরকারি নির্দেশ উপেক্ষা করে জনগণ গিয়েছে, এবং আমরা দেখেছি যে ফেরিঘাটে সেখানে বিডিআর পর্যন্ত মোতায়েন করা সত্ত্বেও তারা অন্য কোনো পথ দিয়ে সেখানে যে পৌঁছেছে। তো এই যে বিষয়টি, এটা কিন্তু আসলে আমার কথা হচ্ছে যে একটি নির্দেশনা যখন দেওয়া হয়, নির্দেশনা বাস্তবায়ন করার জন্য মাঠে সেই ধরনের তৎপরতা থাকতে হবে। সেটা হতে পারে যে প্রশাসনিক তৎপরতা, সেটা জনগণকে সম্পৃক্ত করার জন্য তাদের ভাষায় কথা বলা, বা তাদেরকে বোঝানোর জন্য সেই ধরনের যেসব জনগণকে সেখানে সম্পৃক্ত করা দরকার সেটা করা। আর যদি সেটা না হয়, আমি মনে করি যে গত ঈদে যেভাবে বাড়িতে যাওয়া হয়েছিল, এর থেকে তো তখন বাস খুলে দেওয়াই ভালো ছিল। পরে বাস খোলার থেকে ওই সময় যদি আমরা যেভাবে মেনটেন করেছিলাম যে একটা সিট ফাঁকা রেখে, এভাবে গেলেই মনে হয় সংক্রমণটা কম হতো আমার মনে হয়। সেখানে আমাদের ব্যবস্থাপনার কিন্তু দুর্বলতা প্রকট আকারে দেখা গিয়েছে, যে ব্যবস্থাপনা, এবং এই ব্যবস্থাপনার দুর্বলতা কিন্তু প্রথম থেকে আমরা দেখছি। আমরা শুধু এক ঈদ না, এক ঈদের পরে এই ঈদটা হচ্ছে চতুর্থ ঈদ। এই চতুর্থ ঈদেও আমরা হয়তো এরকমই দেখতে পাবো। তো এখন যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট চারিদিকে ছড়িয়ে পড়েছে, এবং আমাদের প্রত্যন্ত অঞ্চলে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যেখানে স্বাস্থ্য ব্যবস্থা অত বেশি উন্নত নয়, সেখানে যেহেতু ছড়িয়ে পড়েছে, সেখানে যদি এই ঈদের মাধ্যমে আবার এটা ছড়িয়ে পড়ে বেশি করে, তাহলে আমি মনে করি যে আর আমাদের তো আর বিপদের শেষ থাকবে না। আমি একটু বিরতিতে যাওয়ার আগে সামনে ঈদের এই প্রসঙ্গটা আসি, যে কমিউনিকেশনের কথা যেটা বললেন, এটা কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট একটা বিষয়। আমি জানি না যে সেটা কি, কোন স্ট্র্যাটেজি নিলে এটা হবে। গত ঈদের অভিজ্ঞতা থেকে মানুষকে তো কোনোভাবেই ঠেকানো যায় না। বিপদ নিয়ে তারা যাচ্ছে, আবার বিপদ নিয়ে আসছে। তাহলে সামনের ঈদে কি করা যেতে পারে? সরকার আসলে কি করবে? যে সরকার তো অনেক সময় অসহায় হয়ে যায়, দেখি যে অনেক সময় হাল ছেড়ে দিয়ে বসে পড়ে। সেটাই, এটা আসলে একটা খুব কঠিন একটা প্রশ্ন। আসলে কি করা যেতে পারে, এটার উত্তর কারোর কাছে নেই। আমি প্রফেসর আব্দুর রহমানের সাথে সম্পূর্ণভাবে একমত যে গত ঈদের সময় আমাদের কাছে এরকম মনে হয়েছিল যে এর থেকে বরং খুলে দিলেই বরং ভালো হতো, কারণ তাহলে এত মানুষের একসাথে মাখামাখিটা হতো না এক জায়গায় গিয়ে। তো এইবারও কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া যায়, সেটার জন্য যদি একটু আমরা বলি যে এভিডেন্স বেসড মানে ডিসিশন মেকিং। আপনি এভিডেন্স জেনারেট করেন। আপনি একটা ঢাকা শহর থেকেই তো মানুষগুলো বেশি যায়, আপনি ঢাকা শহরের কিছু এলাকার মধ্যে আপনি ক্লাস্টার র্যান্ডম স্যাম্পলিং করে দেখেন যে মানুষ কারা না গেলেই পারবে না। কিছু মানুষ হচ্ছে জীবনের তাগিদে যায়, কিছু মানুষ যায় জাস্ট একটা মানে তাদের এটা একটা কালচারাল একটা মানে এটা তার শখের বিষয়, সেই জন্য সে যাচ্ছে। তাহলে আপনার এই ডিফারেন্সিয়েশনটা করতে হবে যে কারা জীবনের জীবিকা, কারণ ঈদের সময় কিন্তু রাস্তাঘাট বন্ধ থাকে, দোকানপাট বন্ধ থাকে, খাবার দাবারের থাকে না, মানুষের কর্ম থাকে না। হ্যাঁ, তো সেই মানুষগুলোকে আপনার ছেড়ে দেওয়াই ভালো, এবং তারা যেন ভালোভাবে যেতে পারে তার ব্যবস্থাটাও বরং করা উচিত। কিন্তু যেই মানুষগুলো আপনার শখের বশবর্তী হয়ে যায়, সেই মানুষগুলোকে বরং রেস্ট্রিকশন কিভাবে করা যায়, এই ডিফারেন্সিয়েশনটা কিভাবে করা যায়, তার একটা স্ট্র্যাটেজি আসলে তৈরি করা দরকার। প্রফেসর আব্দুর রহমান, এখন টিকা নিয়ে একটু কথা বলি। টিকা তো আমরা প্রথম দিকে বেশ ভালো সংবাদ ছিল, আমরা বেশ ভালোভাবে দিতে শুরু করেছিলাম, কিন্তু দেখা গেল যে টিকার সংকট দেখা দিল। আমাদের যে যোগান, সেই যোগানটা আমরা নিশ্চিত করতে পারিনি। বেশ কিছু দিন পরে এখন সিনোফার্মের যে টিকা চীনে, সেটা দেওয়া শুরু হয়েছে। কাল থেকে ফাইজারের টিকা দেওয়া শুরু হবে। আপনি জানেন যে এই যোগানটা বেশি না, কিন্তু এমন বিপদ যে এই এখন টিকাটা তো সবার দেওয়া দরকার, এতদিনে অনেকটা কাভার করে ফেলা দরকার ছিল, কিন্তু আমরা যোগান যেহেতু বেশি নাই, কিন্তু টিকার যে ব্যবস্থাপনা, সেটাকে আমরা ঠিকভাবে করতে পেরেছি বলে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। আসলে টিকার বিষয়টা হচ্ছে যে সাধারণত বলা হয় যে 70 থেকে 80% জনগোষ্ঠীকে যদি একসঙ্গে টিকা না দেওয়া যায়, তাহলে
আমরা যে হার্ড ইমিউনিটি যেটা, সেটার কিন্তু সেই সুফলটা আমরা পেতে পারবো না। আমি হয়তো টিকা নিলাম, আরেকজন নিল না, আমি হয়তো কিছুদিন ভালো আছি, কারণ এই টিকা কতদিন কার্যকরী থাকবে সেটা নিয়েও কিন্তু অনেক ধরনের কথা আছে। সুতরাং আসলে সম্মিলিত উপায় যদি ব্যাপকভাবে টিকা না দেওয়া যায় জনগোষ্ঠীকে, তাহলে সেই জনগোষ্ঠী বা সেই সমাজ কিন্তু ভালো থাকবে এই পরিস্থিতিতে, সেটা বলা মুশকিল। তো আমাদের দেশে টিকার যে পরিস্থিতি শুরু হয়েছে, প্রথম দিকে আমরা সিরাম ইনস্টিটিউট থেকে যে টিকা পেয়েছিলাম এবং কোভ্যাক্স থেকে কিছু টিকা দিয়ে, সেটা সব কিছু মিলিয়ে যে আশ্বাস পাওয়া গিয়েছিল, তাতে কিন্তু টিকা খুব ভালোভাবে যাবে বলে 10 কোটি মতো টিকা আসবে এরকম একটা ধারণা এসেছিল। কিন্তু দুঃখজনক হলেও যে ইন্ডিয়ার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এবং সিরাম ইনস্টিটিউট আমাদেরকে টিকা দেওয়া বন্ধ করে দেয়, যার ফলশ্রুতিতে এই অবস্থা তৈরি হয়েছে। এবং টিকা সুন্দরভাবে আমাদের দেশে শুরু হলো, সেটা কিন্তু অব্যাহত রাখা যায়নি, সেটা পরবর্তীতে বন্ধ হয়। এবং বর্তমানে সিনোফার্মের টিকা, যেটা খুবই সামান্য, সিনোফার্মের কিছু 2বার আমরা গিফট পেয়েছি, এবং ফাইজারের যে টিকাটি এসেছে সেটা, এই টিকা দিয়ে হয়তো খুব স্বল্প সংখ্যক খুবই কম জনগোষ্ঠীকে টিকা দেওয়া সম্ভব হবে। এর পাশাপাশি যদি অনতিবিলম্বে আমরা টিকা না পাই, তাহলে তো টিকার এই যে আমাদের টিকাদান পদ্ধতিটি আবার মুখ থুবড়ে পড়বে। এবং এখন সারা বিশ্বব্যাপী যে অবস্থা দাঁড়িয়েছে, আসলে এখনও 130টি দেশ কিন্তু টিকা পায়নি। টিকা নিয়ে যেমন রাজনীতি চলছে, কূটনীতি চলছে, আবার টিকার স্বল্পতাও আছে, টিকার সংকট আছে, টিকা প্রস্তুতের কাঁচামালেরও সংকট আছে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি টিকার দামও বেড়ে গিয়েছে। তো একটা বিষয় হচ্ছে যে অনেকে হয়তো বলে থাকেন যে আমাদের কেন শুধুমাত্র ইন্ডিয়ার উপর মানে নির্ভর করে থাকাটা যেমন একটা বিষয়, সিঙ্গেল সোর্সের উপর কেন নির্ভর, সিঙ্গেল সোর্সে, সেটা যেমন একটা যৌক্তিক বিষয়। পাশাপাশি এটাও কিন্তু একটু ভাবা দরকার যে আমাদের বাংলাদেশ কিন্তু আমরা টিকা গবেষণা বা টিকা নিয়ে খুবই সতর্ক দৃষ্টি আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নিশ্চয়ই রেখেছিলেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে টিকাগুলো সাধারণত অনুমোদন দেয়, সেইগুলোই কিন্তু বাংলাদেশ আনার চেষ্টা করেছে। বাংলাদেশ যখন প্রথম দিকে অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজার এবং মডার্না ছাড়া কিন্তু প্রথম পর্যায়ে অনুমতি পায়নি। এই সিনোফার্ম হোক বা স্পুটনিক ভি হোক, এই টিকাগুলো কিন্তু প্রথম দিকে অনুমোদিত হয়নি, যে কারণে বাংলাদেশ হয়তো তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তো প্রথম দিকে একবার রাশিয়ার সঙ্গে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় একটা যোগাযোগ স্থাপন হয়েছিল, আমি শুনেছিলাম, কিন্তু ওই কারণে হয়তো সেটা পরবর্তীতে আর আলোর মুখ দেখেনি। তো পরবর্তীতে এই টিকাগুলো যখন অনুমোদিত হয়, তখন কিন্তু বাংলাদেশ তার অবস্থান চেষ্টা করেছে, কিন্তু টিকার সংকট তো সারা বিশ্বব্যাপী আছেই। তো আমি অবশ্য অন্যদের সঙ্গে একটু দ্বিমত পোষণ করি যে অনেকে বলেন যে একটা দুটো সোর্সের উপর টিকা নির্ভর করে ছিল কেন। আমি বলি যে সরকার সে মুহূর্তে আর কিছু করার ছিল না, কারণ সরকার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত টিকা ছাড়া অন্যদের সঙ্গে কোনো ধরনের কোনো ডিলিংসে তখন যাওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা যেহেতু অন্যের গবেষণা, অন্যের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, তো সেদিক দিয়ে সেটা খারাপ ছিল আমি বলবো না, কারণ বিকল্প ছিল না। কারণ ফাইজার মডার্নার টিকা আমরা আমাদের সংরক্ষণ ব্যবস্থার সমস্যার কারণে হয়তো সেটা সম্ভব ছিল না, আমাদের একমাত্র অ্যাস্ট্রাজেনেকা ছাড়া ওই সময় সুযোগ ছিল না। তো এটা একটি বিষয়। আর এখন যেটা এসেছে, এখন সরকারের বিভিন্ন সময় শোনা যাচ্ছে যে আমরা কত দামে কিনছি সেটা উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে চীন আমাদেরকে দিচ্ছে না, চীন আমাদের সঙ্গে হচ্ছে। এখানেও কিন্তু একটা পলিটিক্যাল বিষয় আছে, একটা রাজনৈতিক বা কূটনীতিক বিষয় আছে। স্পুটনিক ভি নিচ্ছি নাকি সিনোফার্ম নিচ্ছি নাকি অন্য কোনো টিকা নিচ্ছি। পাশাপাশি আমরা কিন্তু অনেক উন্নত দেশগুলো তারা কিন্তু টিকার যে বুকিং দিয়ে রেখেছে, সেটা কিন্তু তাদের প্রয়োজনের তুলনায় 8-10 গুণ, কানাডাতে নাকি 12 গুণ টিকা দিয়ে রেখেছে। তো সে জায়গায় তারা যে সব টিকা পেয়ে গিয়েছে তা না, কিন্তু তাদের যে উদ্বৃত্ত টিকা অনেকগুলো নষ্ট হওয়ার পথে আছে। তো তাদের কাছ থেকে আমরা টিকা আনার ব্যাপারে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যদি সম্ভব হয়, এবং কিছু কিছু সম্ভাবনা দেখা দিয়েছে, তবে সেক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় যে আমরা পাওয়ার সম্ভাবনা বেশি পাচ্ছি এরকম বলা যাবে না, কারণ অনেক দেশ যেহেতু টিকা পায়নি। সর্বোপরি টিকার একটা সংকট কিন্তু থেকেই যাচ্ছে। আচ্ছা ডক্টর তৌফিক জোয়াদা, আপনি খোঁজ খবর রাখছেন এখন, তাহলে টিকার যে সংকট মানে সারা দেশে সারা পৃথিবীতেই সংকট, আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেটা যেহেতু পাচ্ছি না, কিন্তু মানে মানে কি মানে সম্ভাবনা আছে কোন দেশ থেকে আমরা পেতে পারি, মানে মানে সহসা পাওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, এখন কিন্তু সম্প্রতি আরও বেশ কিছু টিকা বাজারে এসেছে, যেমন জনসন অ্যান্ড জনসন এসেছে খুবই সম্প্রতি। নোভাভ্যাক্সের টিকাটা সম্ভবত কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এটাকে স্বীকৃতি দিয়েছে বা অ্যাপ্রুভাল দিয়েছে। এই ভ্যাকসিনগুলোর ব্যাপারে এখন আমাদের আসলে একটু চিন্তা করা দরকার। আগে যেটা প্রফেসর আব্দুর রহমান ঠিকই বলেছেন যে একটা অনিশ্চয়তা ছিল যে এটা, কারণ এটারও কিন্তু মানে আমি ব্যক্তিগতভাবে যদিও মনে করি যে আরও মানে আউটসোর্স করা দরকার ছিল, আরও বহু জায়গা থেকে এটা দেখা উচিত ছিল, কিন্তু একই সাথে এই কথাটাও ঠিক যে আপনি মনে করেন একটা জায়গা থেকে টিকা নিলেন,
আমাদের দেশে কিন্তু প্রচুর শ্রমিকরা দেশের বাইরে কাজ করে, তো দেখা গেল যে তারা এমন একটা টিকাতে তাদের ভ্যাকসিনেট করা হলো, বাংলাদেশ সেই দেশ থেকে নিয়েছে, তারা সেই দেশে গিয়ে দেখা গেল যে সেই দেশের সরকার ওই টিকাকে আর স্বীকৃতি দিল না, কারণ তারা বলছেন এটা WHO অ্যাপ্রুভ না, কাজে তোমাকে এখন, সে তখন একটা বড় ডিলেমার মধ্যে পড়ে যাবে। সে একটা টিকা নিয়েছে, সে আরেকটা ডোজ নিবে কিনা, আরেকটা টিকা নিবে কিনা, নাকি দেশে ফিরে আসবে, এরকম একটা সমস্যার সৃষ্টি হতে পারতো। কাজে এই ব্যাপারে একটু সতর্কতা সরকার যে অবলম্বন করেছে এটার জাস্টিফিকেশন আছে, এটা আমি দেখি। ঢালাওভাবে সমালোচনা না করে বরং কিছুটা সমালোচনার অবশ্যই কারণ আছে, কিন্তু ঢালাওভাবে করা যাবে না, এটাও ভাবতে হবে। আর যে নতুন সোর্সগুলো তৈরি হয়েছে সেই সোর্সগুলোর বিশেষ করে নোভাভ্যাক্সের ব্যাপারে আমি খুবই আগ্রহী এ কারণে যে ফাইজার এবং মডার্নার পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্স কিন্তু যুক্ত হতে যাচ্ছে, কারণ এটার দামও কিন্তু ওদের থেকে কম, টেকনোলজিটা একটু ডিফারেন্ট, এবং এটার কস্ট ইফেক্টিভনেস যেটা এফিকেসিটা 90% বলে বলা হচ্ছে, যেটা কিন্তু অনেক ভালো। আর যেহেতু এটা একটু দেরিতে তৈরি হয়েছে, নতুন যে ভ্যারিয়েন্টগুলো আছে সেগুলোর বিরুদ্ধে এটার কাজ করার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে এটার যেহেতু একটু দেরিতে তৈরি হয়েছে ততদিনে কিন্তু অনেক ভ্যারিয়েশন তৈরি হয়েছে, সেই ভ্যারিয়েশনগুলোর উপর তার টেস্ট হয়েছে। কাজে এসব কিছু বিবেচনা করে নোভাভ্যাক্স এবং আরও যে নতুন ভ্যাকসিনগুলো বাজারে আসছে, থার্ড ফেজে আছে, সেগুলোর সাথে আমাদের ইমিডিয়েটলি নেগোসিয়েশন করতে হবে। জি, প্রফেসর আব্দুর রহমান, এই যে টিকার কথা যখন আমরা বলি তখন আমরা অনেক দিন ধরে শুনছি যে আমাদের দেশে উৎপাদন করা যেতে পারে, ক্যাপাসিটি কাদের কতটা আছে না আছে সেটাও দেখা হয়েছে, যে অন্য দেশের সাথে চুক্তিবদ্ধ হয়ে দেশে উৎপাদন করা এক, এবং আমাদের দেশেও তো কোনো একটা উৎপাদনের জন্য চেষ্টা করে যাচ্ছে। তো সেটা সরকারি বা বেসরকারি পর্যায়ে দেশে টিকা তৈরির বা উৎপাদন করার সম্ভাবনা কতটুকু দেখেন? এটা ঠিকই বলেছেন যে আমাদের এখন সরকার কিন্তু বিশেষ করে সিনোফার্ম এবং স্পুটনিক ভি টিকা দেশে প্রযুক্তি দিয়ে তৈরি করার ব্যাপারে কিন্তু এই ধরনের চুক্তি করার ব্যাপারে তারা খুবই আগ্রহী এবং কথাবার্তা হচ্ছে। তবে আমাদের দেশের যে ফার্মাসিউটিক্যালগুলো আছে অন্ততপক্ষে 3টি ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু টিকা উৎপাদন করে থাকে। তবে হ্যাঁ, এই কোভিড-19 টিকা উৎপাদনের জন্য যে ধরনের সেট আপ দরকার সেটা কিন্তু তাদের নাই। এখন যে টিকা তৈরি করবে সেটা যদি বাল্ক পর্যায়ে এখানে এসে টিলিং হয়, সেটা হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতর বাংলাদেশ করে দিতে পারবে। কিন্তু যদি প্রথম পর্যায় থেকে সিড থেকে তৈরি করতে হয় তাহলে কিন্তু সময় লাগবে, সেট আপ তৈরি করা লাগবে, সেটা কয়েক মাস সময় লেগে যাবে, 3 মাস 4 মাস লাগতে পারে। এখন বাল্ক তৈরি করার ব্যাপারে তো আমরা যাদের থেকে নিব তারা তো বাল্ক এমনি তাহলে তো টিকায় আমাদেরকে দিতে পারে, সেটাই তাদের জন্য লাভ। তারা তো বাল্ক দিয়ে আমাদেরকে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ফিলিং করা তো খুব কঠিন কাজ না, বরং তারা আরো মূল্য বেশি পাবে। আমাদের দেশে আনতে গেলে তো আরেকজনের হাত ঘুরে আসবে, সুতরাং দাম এমনি বেড়ে যাবে। সুতরাং ওইটা আসলে কতটুকু সুবিধাজনক হবে আমি জানি না। এখন সিট থেকে তৈরি করার ব্যাপারে এটা কিন্তু উদ্যোগ নিতে হবে আমাদের দেশে, কারণ এই প্যান্ডেমিকই তো শেষ না, বা এটা কতদিন চলবে। টিকার নির্ভরতা আমরা বাইরের উপর যতদিন থাকবো ততদিন এই সংকট থাকবেই। আমরা যদি নিজেরা তৈরি করা সেই টেকনোলজিটা রপ্ত করতে পারি এবং তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় সেটা আমাদের জন্য মানে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আমরা থাকবো এবং আমাদের এই সংকট কাটিয়ে ওঠার একটা মানে পথ আমরা তখন খুঁজে পাবো। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার যে পদ্ধতি নিয়েছে যে টিকা যেখান থেকে কিনবে তারা যাতে টেকনোলজিটা আমাদেরকে ট্রান্সফার করে সেই ব্যাপারে যে উদ্যোগ নিয়েছে এটা খুবই ভালো উদ্যোগ, এবং এটা যদি সফলকাম হয় লাগুক আমাদের দেশে 2 মাস 3 মাস, কারণ নর্মাল যেভাবে টিকা এগোচ্ছে এমনি 2024-এর আগে টিকা আমাদের সম্পূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি টিকা আমরা পাই তারপরও। সুতরাং 2 মাস 3 মাস 4 মাস এটা কোনো ব্যাপারই না। আমি মনে করি যে এটা অবশ্যই আসা উচিত যাতে করে আমরা টিকাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি এবং আমাদের দেশের টিকাগুলো দিয়েও আমরা বাইরে টিকা সরবরাহ করতে পারি, এটি একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে এই টিকা গবেষণার একটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেটা কয়েকদিন আগে ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন দেওয়া হয়েছে, আমি সেটাও একটু আলোচনা আনতে চাই। বঙ্গভ্যাক্স যেটা, তো বঙ্গভ্যাক্সের যে বিষয়টি আছে সেটা ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতির আগে এখানে বানর বা শিম্পাঞ্জিতে করার কথা বলা হয়েছে। তো সেটা আমার মনে হয় যে সেটা করা, আমি শুনেছি যে ওই অথরিটির সঙ্গে যেটা অনেকটাই কষ্টকর হচ্ছে। ইন্ডিয়াতে এই সুযোগ সুবিধা আছে, তাদেরকে বলা হয়েছিল তারা এই সুযোগ সুবিধাটা বাংলাদেশের জন্য দিবে না। এটা আমরা বুঝতেই পারছি কেন দিবে না। চায়নাতেও নাকি একটি কোম্পানি ফেরত পাঠিয়ে দিয়েছে, তবে আমেরিকা আরও বিভিন্ন জায়গায় এই সুযোগ সুবিধা আছে এবং এটা খুবই এক্সপেন্সিভ টেস্ট। তো সেটা যদি করে আনা সম্ভব এবং সেটা করা দরকার, কারণ আপনি এই যে দেখেন মানে নোভোভ্যাক্সের যে টিকাটি হয়েছে বা মডার্নার যে টিকাটি, মডার্নার প্রথম রেজাল্টটাই কিন্তু তারা বানরের উপর টেস্ট করে এটা প্রকাশ করেছিল। নোভোভ্যাক্সের টিকাতেও তারা কিন্তু এটা করেছে। আমি মনে করি যে এটা করা প্রয়োজন। তো সেক্ষেত্রে এটা যদি করা সম্ভব হয়, এক্ষেত্রে আমি মনে করি যে গ্লোব বায়োটেকের যারা আছেন তারা কিন্তু যে ল্যাব করেছেন অনেক টাকা খরচ করেছেন, 500-600 কোটি টাকা খরচ করে তারা নাকি ল্যাব করেছেন। তো এক্ষেত্রে যদি কিছু টাকা খরচ হয় সেটা করে এনে যদি তাহলে তো আমাদের জন্য খুবই ভালো, দেশের একটা ক্লিনিক্যাল ট্রায়াল করে যদি ভালো ফল পাওয়া যায় তাহলে তো আমরা একটা নতুন দিগন্তে আমরা
যেতে পারবো। যেতে পারলাম। ডক্টর তৌফিক জোয়ারদার, এই যে ডেল্টা ভেরিয়েন্ট বা ভারতীয় ভেরিয়েন্টের কথা যেটা বলছি, আর আমরা যে টিকাগুলো এখন নিচ্ছি, অ্যাস্ট্রাজেনেকার পরে আমরা সিনোফার্ম, তারপরে ফাইজার, বা যদি এরপরে রাশিয়ার টিকা আসে, তো এখন যেহেতু ডেল্টা ভেরিয়েন্টটাই এখন প্রমিনেন্ট, তো এই ভেরিয়েন্টের এগেনস্টে কোন টিকা কতটা কার্যকর, এরকম কোনো গবেষণা কি আছে? না, আমার জানা মতে এখনো ঠিক সেভাবে জানা যায়নি, কিছু কাজ হচ্ছে। নোভাভ্যাক্স যেমন বলেছে যে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করার জন্য তারা তাদের ভ্যাকসিনকে টুইক করতে পারে, এই টেকনোলজি তাদের কাছে আছে, এবং mRNA ভিত্তিক যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো সবগুলোই আসলে খুব ইজিলি টুইক করা সম্ভব, কারণ এটা তো এক ধরনের প্রোগ্রাম করে দেওয়ার মতো ব্যাপার, সেটা তারা করতে পারবে, কাজেই এটা করা সম্ভব। কিন্তু এখন এটার বিরুদ্ধে অ্যাকচুয়ালি কতটুকুন কার্যকর সেই ব্যাপারে সুস্পষ্ট এখনো কোনো বৈজ্ঞানিক উপাত্ত অন্তত আমার চোখে পড়েনি। আমি জানি না স্যার যদি চোখে পড়ে থাকে উনি বলতে পারবেন, কিন্তু আমি দেখিনি আর কি। তবে এটা যেটা বলা হচ্ছে যে রেগুলার যে ভ্যারিয়েন্ট, বিশেষ করে আলফা ভ্যারিয়েন্টের সাথে তুলনা করে বলা হয়েছে যে আলফা ভ্যারিয়েন্টের থেকে, অর্থাৎ ইউকে ভ্যারিয়েন্টের থেকে এটা 40 থেকে 50% বা 60% বেশি এটা দ্রুত ছড়ায়, কিন্তু এটা বেশি প্রাণঘাতী কিনা সেটা আবার কিন্তু বলা হয়নি, কিন্তু এটা বেশি ছড়ায় এটা বোঝা গিয়েছে। তো এই পরিস্থিতিতে আমাদের আসলে এটা অবজারভেশনে রাখা ছাড়া খুব বেশি উপায় নেই, আর ভ্যাকসিন যা আছে সেগুলো নিয়ে আমাদের আসলে কাজ শুরু করতে হবে, কারণ ডেল্টা ভ্যারিয়েন্টটি কিন্তু লাস্ট ভ্যারিয়েন্ট তা না। আপনি ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য সবকিছু পরিকল্পনা করলেন, এরপরে যে এটা ভ্যারিয়েন্ট আপনার দেশে চলে আসবে না তার তো কোনো নিশ্চয়তা নেই, কাজে যা আছে সেটা নিয়ে আমাদের আসলে পরিকল্পনা করতে হবে, ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে বোঝা যাবে। কিন্তু এই যে আপনার কাছে আবার একটু জানতে চাই, সেটা হলো এই যে আমরা যে অ্যাস্ট্রাজেনেকা নিলাম, এখন আমরা সিনোফার্মা নিলাম, আবার যদি মানে বিভিন্ন টিকা যদি আসে, তাহলে একজন কি যিনি অ্যাস্ট্রাজেনেকা নিয়েছেন তিনি কি সিনোফার্ম নিতে পারবেন? এটা কোনো এই যে মিক্স অ্যান্ড ম্যাক্স এটা কোনো ইয়ে আছে, গবেষণা কি আছে? এটা নিয়ে গবেষণা এতদিন ছিল না, তবে খুব রিসেন্টলি একটা গবেষণা বের হয়েছে, সেখানে দেখা গিয়েছে যে এরকম মিক্স অ্যান্ড ম্যাচে ফল পাওয়া যাচ্ছে এবং ভালো ফল পাওয়া যাচ্ছে, কাজে এটা একটা আশা সম্ভাবনা। তবে একই কথা বলবো যে এটা নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে, কারণ মিক্স অ্যান্ড ম্যাচ কিন্তু অনেক রকম হতে পারে, 1 ডোজ 2 ডোজ, মানে 2 ডোজ দিয়ে একটা ভ্যাকসিনের বুস্টার ডোজ, এরকম নানাভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করা যেতে পারে। কাজেই এখন প্রাইমারি যেই রেজাল্টগুলো পাওয়া যাচ্ছে সেখানে কিছুটা আশাপ্রদ ফলাফল পাওয়া যাচ্ছে, মিক্স অ্যান্ড ম্যাচ করার সুযোগ আছে, ইতিবাচক পাওয়া যাচ্ছে। প্রফেসর আব্দুর রহমান, এই ধরেন আমাদের বাংলাদেশে যদি বলি, অনেকেই তো 2 ডোজ টিকা অলরেডি নিয়ে ফেলেছেন, টিকা 2 ডোজ নেওয়া মানে কতটা নিরাপদ? আচ্ছা, টিকা আসলে টিকার কার্যকারিতা নিয়ে একটু বলতে হবে, কারণ টিকার কার্যকারিতা আমরা বিভিন্নভাবে ডিফাইন করতে পারি। আমরা যে রেজাল্টগুলো সাধারণত ক্লিনিক্যাল ট্রায়ালে দেখি, এটা হচ্ছে যে সংক্রমণের থেকে প্রতিরোধ করা 90.4%, যেমন নোভোভ্যাক্সের যে রেজাল্টটা এসেছে, তার মানে এটা 90% কেসে সংক্রমণ কমিয়ে দিবে, সংক্রমণ হবে না, টিকা না নিলে সেখানে হবে, এদের হবে না। তো এটা হচ্ছে সংক্রমণ না হওয়া। কিন্তু আমরা দেখেছি যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যখন টিকা প্রদান করা হয়েছে, এরপরেই কিন্তু আমাদের দেশের দ্বিতীয় ঢেউটা যখন এসেছে, প্রচুর দ্রুত গতিতে কিন্তু বেড়ে গিয়েছে, এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয় লেভেলে দেখেছি যে ঘরে ঘরে এটা আক্রান্ত হয়েছে বিশ্ববিদ্যালয় লেভেলে, এবং যারা আক্রান্ত হয়েছে অনেকের ভিতর অনেক বৃদ্ধ ছিল এবং অনেকে ছিল, কিন্তু তাদেরকে কিন্তু হসপিটালাইজড হতে খুব একটা দেখা যায়নি। মানে যে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল, টিকা তাদেরকে অন্ততপক্ষে এই জায়গাটা রক্ষা করেছে যে সিভিয়ারিটি, মানে রোগের সিভিয়ারিটি থেকে কমিয়ে দিয়েছে, হসপিটালাইজড হতে হয়নি, তেমন কোনো অসুবিধা হয়নি, বাসায় বসেই চিকিৎসা নিয়েছে। এটাও কিন্তু টিকার একটা কার্যকারিতা, যেটা কিন্তু প্রথম ফেজে বলা হয়নি। সুতরাং টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাকে হসপিটালাইজ হতে হচ্ছে না, হয়তো টিকা না নিলে আমি হসপিটালাইজ হতাম, সেটা এক ধরনের কার্যকারিতা। আবার নতুন নতুন যে ভেরিয়েন্ট আসছে, এটার বিরুদ্ধে টিকা কাজ করবে কিনা, যেমন ডেল্টা ভেরিয়েন্ট যেটা আমরা এখন যার সম্মুখীন, এর বিরুদ্ধে কাজ করবে কিনা সেটা কিন্তু ওইভাবে এখনও গবেষণালব্ধ কোনো ফল আসেনি, কারণ ইন্ডিয়াতে যে ব্যাপক হারে এটা ছড়িয়েছে, সেখান থেকে আমরা এখনও কিন্তু কোনো রেজাল্ট আমাদেরকে কোনো জার্নালের মাধ্যমে আমরা পাইনি। সুতরাং আমি মনে করি যে যে টিকায় নেওয়া হচ্ছে, সব টিকাগুলোর উদ্দেশ্যই কিন্তু এই স্পাইক প্রোটিন তৈরি করা, এবং স্পাইক প্রোটিনের যে ভেরিয়েশনগুলো হচ্ছে, যে মিউটেশনগুলো হচ্ছে, এখানে কিছু কিছু ভেরিয়েশন হচ্ছে, কিছু স্ট্রাকচারে কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু স্ট্রাকচারে পরিবর্তন হলেও সবগুলো টিকাই ওই ভেরিয়েন্টের এগেনস্টে কিছু না কিছুভাবে হয়তো কাজ করবে, কিছুটা হয়তো একেবারেই প্রতিরোধ করবে, একদম সংক্রমণ হতে দিবে না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো হসপিটালাইজেশন হতে দিবে না, কোনো কোনো ক্ষেত্রে হয়তো মৃত্যু বাঁচাবে, অথবা হসপিটালাইজ হলে হয়তো মৃত্যু ঝুঁকিটা কম থাকবে। আজকে আর সময় নেই। প্রফেসর আব্দুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর তৌফিক জোয়ারদার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।
নিঃসন্দেহে আপনারা জানেন যে করোনা পরিস্থিতি আবারও খারাপ হতে যাচ্ছে। তো সুতরাং আমাদের সবাইকেই যার যার অবস্থান থেকে সতর্ক হতে হবে। সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করা ঘরের বাইরে বের হলে এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। আপনাদের সবার জন্য শুভকামনা।